বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব নিয়ে। এর পূর্বে আমি এই চ্যাপ্টারে মোট 4টি ক্লাস করিয়েছি। আশা করি তোমরা ইতিমধ্যে এই 4টি ক্লাস পরিপূর্ণভাবে দেখেছো। যদি কেউ এখনও না দেখে থাকো তাহলে অত দ্রুত ক্লাসগুলো দেখে নাও, কেননা আজ হবে পঞ্চম ক্লাস। তা পঞ্চম ক্লাস বুঝতে হলে তোমাকে এর পূর্বে যে 4টি ক্লাস হয়েছে, লেকচার হয়েছে, সেই লেকচারগুলো ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, আত্মস্থ করতে হবে। আজকে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের ৮ম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের যে হিসাব আছে, সেই হিসাবের অবশ্যই কিভাবে হিসাবভুক্ত করতে হয়, অর্থাৎ অবশ্যই হিসাবভুক্তকরণ পদ্ধতি। অবশ্যই হিসাবভুক্তকরণ অর্থাৎ একটি দৃশ্যমান স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় তাকে অবশ্যই বলা হয়, অথবা কোনো স্থায়ী সম্পদের ক্রয় মূল্যকে ওর কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত উপায় বন্টন করে দেওয়ার নামই হলো অবশ্যই। অর্থাৎ এই অবশ্যই যে আমি বন্টন করে দিব, সে কোন পদ্ধতিতে দিব সে পদ্ধতি নিয়ে আলোচনা করছি। এখন আমরা এটাকে হিসাবভুক্ত করব। কীভাবে হিসাবভুক্ত করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যইকে সাধারণত দুইভাবে হিসাবভুক্ত করা যায়। অবশ্যইকে সাধারণত দুইটি ভাবে হিসাবভুক্ত করা যায়। এক হলো প্রচলিত পদ্ধতি অর্থাৎ প্রাচীন পদ্ধতি, আর একটা হলো আধুনিক পদ্ধতি। এটা হলো প্রচলিত পদ্ধতি। আর একটা হলো আধুনিক পদ্ধতি। এই প্রচলিত পদ্ধতিকে বলা হয়, এর একটা নাম আছে যে অবশ্যই সঞ্চিতি হিসাব না খুলে, আর আধুনিক পদ্ধতিকে বলা হয় অবশ্যই সঞ্চিতি হিসাব খুলে। অবশ্য আমরা যখনই অবশ্যই হিসাবভুক্তকরণ করার কথা বলবে পরীক্ষায়, আমরা সবসময় এখানে এসে হিসাবভুক্ত করার চেষ্টা করব, কারণ এখন বর্তমানে যেহেতু ইকুয়েশনের যুগ, আর সেই কারণেই আমরা অবশ্যই হিসাবভুক্ত করব আধুনিক পদ্ধতিতে। অর্থাৎ তোমরা এই প্রচলিত পদ্ধতি সম্পর্কে সবাই অবগত আছো, কিন্তু আধুনিক পদ্ধতিতে কেহ কেহ আছো, আবার কেহ নাই। যেমন যদি বলা হয় যে অবশ্যই কোনো স্থায়ী সম্পত্তির অবশ্যই ধার্য করা হলো, অবশ্যই ধার্য করা হলো ধরো 1000 টাকা, এটাকে আমরা হিসাবভুক্ত করতাম আগে প্রচলিত পদ্ধতিতে হিসাবভুক্ত করে সরাসরি অবশ্যই ডেবিট, আর যে সম্পদের উপর অবশ্যই ধার্য করা হয় সেই সম্পদটাকে করা হয় ক্রেডিট। সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট। অর্থাৎ মেশিন হলে মেশিন ক্রেডিট, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি ক্রেডিট, বা অন্য যে কোনো স্থায়ী সম্পদ, আসবাবপত্র, যে কোনো দৃশ্যমান স্থায়ী সম্পদ যে যার উপরে অবশ্যই ধার্য করা হয় সেটাকে আমরা সংশ্লিষ্ট সম্পদ কমন ওয়ার্ড দিয়ে ব্যবহার করি। অর্থাৎ প্রচলিত পদ্ধতি থেকে অবশ্যই মনে করা হয় যে সম্পত্তির মূল্যকে সরাসরি হ্রাস করে দেয়, এই জন্য সরাসরি সম্পদের উপরে ধার্য করা হয় ওই অবশ্যইটাকে। কিন্তু আধুনিক পদ্ধতিতে আধুনিক হিসাববিদরা বলছে যে না, সরাসরি সম্পদের উপরে আমরা অবশ্যইকে ধার্য না করে এই যে পরিমাণ অবশ্যই হবে তার জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করব, সঞ্চিতি ক্রিয়েট করব, বা পুঞ্জীভূত করব টাকা। সেজন্য এটাকে জাবেদা করা হবে এভাবে যে অবশ্যই হিসাব ডেবিট 1000 টাকা, আর অবশ্যই সঞ্চিতি অথবা পুঞ্জীভূত অবশ্যই যে কোনো একটা শব্দ ইউজ করলে হবে অবশ্যই সঞ্চিতি। অর্থাৎ এখানে সম্পদ দেখো, প্রচলিত পদ্ধতিতে সরাসরি সম্পদের উপর অবশ্যইকে ধার্য করছে, আধুনিক পদ্ধতিতে বলছে না, সম্পদের উপর অবশ্যই ধার্য করবো না, সম্পদের মূল্য যা আছে তাই থাক, কিন্তু যে পরিমাণ টাকা অবশ্যই হবে সেই অবশ্যই টাকা আমরা আলাদা করে একটা ফান্ড ক্রিয়েট করব, সঞ্চিতি হিসাব বা পুঞ্জীভূত অবশ্যই। কোনো বইতে দেখবা পুঞ্জীভূত অবশ্যই লেখা আছে, যে কোনো একটা লিখলেই হবে, সমস্যা নেই। পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, অর্থাৎ অবশ্যই টাকা এক জায়গায় জমা রাখবো, যখন সম্পদটা একবারে নিঃশেষ হয়ে যাবে, ব্যবহার শেষ হয়ে যাবে, এখান থেকে টাকা নিয়ে আবার নতুনভাবে একটা স্থায়ী সম্পত্তি অর্জন করবে বা ক্রয় করবে।
যে কোনো একটা পদ্ধতিতে করলে হয়, তবে আমরা সব সময় চেষ্টা করব আধুনিক পদ্ধতিকে ফলো করার, যেহেতু আমরা এখন আধুনিক যুগে আছি। প্রচলিত পদ্ধতির সাথে সাথে দেখাইলাম একটু কম্পেয়ার করার জন্য, কারণ কোনো কোনো বইতে এভাবেও করা থাকবে, কনফিউজ হওয়ার দরকার নেই। আমরা সবসময় চেষ্টা করব আধুনিক পদ্ধতিতে হিসাবকে হিসাবভুক্ত করার। এখন যে পদ্ধতিতে আমরা করি, অর্থাৎ সবসময় চেষ্টা করবো আধুনিক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে যখন আমি অবচয়কে হিসাবভুক্ত করব, এই হিসাবভুক্ত করতে গিয়ে প্রথমত আমাকে করতে হবে কি, জাবেদা। কি করতে হবে? জাবেদা করতে হবে। কারণ অবচয় যখন হয় তখন অবশ্যই একটা লেনদেন হয়, সেই অবচয়কে জাবেদাভুক্তকরণ করতে হবে। সেই অবচয়কে আমরা কীভাবে জাবেদাভুক্তকরণ করব, চলো শিক্ষার্থীরা আমরা সেটাকে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের দেখাবো যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় এবং ওই সম্পত্তির যে অবচয় হয়, অর্থাৎ প্রতিটি স্টেপে যে লেনদেনগুলো হয়, একটা সম্পত্তি ক্রয় থেকে ব্যবহারজনিত অবচয় এবং ব্যবহার শেষে বিক্রয়, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে লেনদেনগুলো হয়, সে ট্রানজ্যাকশন হয়, সেই ট্রানজ্যাকশন অনুসারে কীভাবে জাবেদা করতে হয়, সে জাবেদা করার নিয়ম। সর্বপ্রথম দেখো যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় ও অবচয় সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা। সর্বপ্রথম আমি ব্যবসায়ের জন্য একটা সম্পদ অর্জন করব, ক্রয় করব। সে ক্রয় করতে গেলে একটা জাবেদা দিতে হবে। সে জাবেদাটা কি হবে? সম্পদ ডেবিট, কারণ এখানে আমার সম্পদ বৃদ্ধি পাবে, সংশ্লিষ্ট সম্পদ ডেবিট। আর এই সম্পদটা অর্জন করতে গিয়ে আমি নগদ টাকা, সরাসরি নগদ টাকা দিতে পারি, অথবা ব্যাংকেও দিতে পারি, অথবা অর্জন করলাম টাকা এখন দিলাম না, পরে দেবো, সেই জন্য হবে প্রদেয় হিসেব ক্রেডিট। অর্থাৎ যদি নগদে ক্রয় করি তাহলে নগদ হবে ডেবিট, যদি ব্যাংকের মাধ্যমে ক্রয় করি ব্যাংক ক্রেডিট, নগদ ব্যাংক কোনোটাই না, বাকিতে কিনলাম পরে টাকা দেবো, সেক্ষেত্রে হবে প্রদেয় হিসেব ক্রেডিট। তাহলে কি হলো, যখন কোনো একটা স্থায়ী সম্পত্তি আমি অর্জন করব, সে অর্জনের বেলায় সাথে সাথে আমি একটা জাবেদা দেবো, ওই সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, ব্যাংক নগদ অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। আশা করি শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এটা স্বাভাবিক। সাধারণ জাবেদা আমরা জার্নাল করি, সেখানেও কিন্তু এই ধরনের লেনদেন আমার সচরাচর দেখতে পাই। 2 নম্বর জাবেদা হবে সম্পদ ক্রয় করে ব্যবসায় যখন আমি ব্যবহার করব, ব্যবহার করলে একটা অবচয় হবে। সেই অবচয় প্রতি বছরে কিন্তু অবচয় হয় এবং প্রতি বছরে আমাদেরকে জাবেদা দিতে হবে। অর্থাৎ যখন সম্পদ ব্যবসায়ের জন্য ক্রয় করলাম, ক্রয় করে ব্যবহার করছি, ব্যবহার করার পর অবচয় হয়েছে, সে অবচয়ের জন্য জাবেদা রাখি হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা কিন্তু আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে আমরা এই জাবেদাটা দিব কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আবার একটু দেখো যে একটা সম্পদ অর্জন করলাম, অর্জন করে ব্যবসায় ব্যবহার করব, প্রতি বছর শেষে, বছর শেষে ব্যবহারজনিত যে মূল্য হ্রাস পায় সেটা অবচয়ের জন্য জাবেদা দেব অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। শিক্ষার্থীরা 3 নম্বর দেখো, এই অবচয়কে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করব। অর্থাৎ তোমরা একটু মনে করে দেখো, তোমরা 9-10 অথবা 9-10 যদি দেখো যে 9-10 তোমরা আর্থিক বিবরণী করেছো, আর্থিক বিবরণী, আয় বিবরণী করছো, আয় বিবরণীতে কিন্তু একটা অবচয় দিছো, তাই না? বিভিন্ন আসবাবপত্র অবচয়, যন্ত্রপাতি অবচয়, মেশিনের অবচয়, এরকম অবচয় দিছো না? তো অবচয়টা অবচয় হলে আমরা কিন্তু সেটা আয় বিবরণীতে নিয়ে আসবো। তাহলে কি হবে, অবচয়কে আমরা কোথায় স্থানান্তর করব? অবচয় সৃষ্টি হওয়ার সাথে সাথে জাবেদা দেব অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তর করব। কোথায় হয়? আয় বিবরণীতে স্থানান্তর করলে জাবেদা কি হবে? দেখো, এই অবচয় আর অবচয়ের জায়গায় থাকবে না, অবচয় ডেবিট আছে, অবচয় হয়ে যাবে ক্রেডিট। আর যেহেতু আমরা আয় বিবরণীতে নেই, এই জন্য আয় বিবরণী অনেক বইতে আছে আয় সারাংশ হিসাব, যে কোনো একটা দিলেই হবে, আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। তাহলে এই অবচয়টা ডেবিটটা ছিল প্রথমে, এটাকে আমরা ক্রেডিট করে ভ্যানিশ করে দিলাম, আর সেটা কোথায় নিয়ে নিলাম? আয় বিবরণীতে। এই জন্য আয় বিবরণীতে যেহেতু আমরা একটাকে ব্যয় হিসাবে দেখাই, এই জন্য আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরকম হয় না যে একটা সম্পদ ব্যবসায়ের জন্য ক্রয় করা হলো, ব্যবহার করা হয়েছে, ব্যবহার শেষে বা ব্যবহারের মাঝামাঝিতে সম্পদটা বিক্রি করে দিতে পারি। এই সম্পদ বিক্রি করে আমি আবার নতুন একটা সম্পদ ক্রয় করব। যখন আমি সম্পদ বিক্রি করতে যাব, তখন দেখব যে এই সম্পদটা ক্রয় মূল্যর চেয়ে কি আমার বেশি হয়েছে না কম হয়েছে। অর্থাৎ এই সম্পদ লাভেও বিক্রি করা যায়, আবার ক্ষতিতেও বিক্রি করা হয়। যদি লাভে বিক্রি করা হয় তাহলে জাবেদা হবে এক ধরনের, ক্ষতিতে বিক্রি করা হলে জাবেদা হবে এক ধরনের।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাকে ভালোভাবে বলছি, স্থায়ী সম্পদ মূলত ব্যবহার করা হয়, ক্রয় করা হয় ব্যবহারের উদ্দেশ্য। কখনো কখনো দেখা যায় যে এই স্থায়ী সম্পত্তির কার্যকারিতা শেষ, বা এটা না ব্যবহার না করে আমি নতুন একটা স্থায়ী সম্পদ যদি ক্রয় করি, একটা মেশিন আনি, তাহলে দেখা গেছে তার উৎপাদন ক্ষমতা আরও বেশি হবে, সেক্ষেত্রে আমি ওই সম্পদ বিক্রি করতে পারি। স্থায়ী সম্পদ মূলত কিন্তু ক্রয় করা হয় ব্যবহারের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্য নয়। তবে কখনো কখনো এর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য ওই সম্পদকে বিক্রি করে অন্য সম্পদ ক্রয় করা হয়, সেক্ষেত্রে বিক্রি করা যায়। সে বিক্রি করার সময় আমার লাভও হতে পারে, লসও হতে পারে। যদি আমি লাভে বিক্রি করি, দেখো ওই স্থায়ী সম্পদ যদি লাভে বিক্রি করি, লাভে বিক্রি করলে কি হবে, যদি নগদ ব্যাংক হিসাব ডেবিট, আমি নগদেও বিক্রি করতে পারি, ব্যাংকেও বিক্রি করতে, অথবা প্রাপ্য হিসাবেও বিক্রি করতে পারি। যাক, এটা হবে বিক্রয় মূল্য। এখানে যে মূল্যটা আমি ডেবিট করব, এটা হবে বিক্রয় মূল্য দ্বারা আমি ডেবিট করব। ডেবিট পুঞ্জীভূত অবস্থায় হিসাব ডেবিট। দেখো, এর পূর্বে কিন্তু আমি পুঞ্জীভূত অবস্থাকে ক্রেডিট করেছিলাম। ক্রেডিট করতে করতে পুঞ্জীভূত অবস্থায় অনেক বড় একটা অ্যামাউন্ট হয়েছে, সেটাকে আমি ডেবিট করে দিয়ে পুঞ্জীভূত অবস্থা হিসাবটাকে ক্লোজ করে দেবো। এই জন্য পুঞ্জীভূত অবস্থা হিসাব হবে ডেবিট। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কি ছিল, লাভে বিক্রি করবে। লাভ হলে কি হয়, ক্রেডিট হয়। সংশ্লিষ্ট বিক্রয়জনিত মুনাফা, সংশ্লিষ্ট সম্পদ বিক্রয়জনিত মুনাফা হবে ক্রেডিট, আর সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট, কারণ সম্পদ থাকবে না। যখন আমি সম্পদ ক্রয় করছিলাম তখন ছিল ডেবিট, এখন সম্পদটা যখন বিক্রি করে দিব তখন সম্পদ থাকবে না, সম্পদের জায়গায় থাকবে না, সম্পদ ভ্যানিশ হয়ে যাবে, এই জন্য সম্পদ ক্রেডিট। কিন্তু এখানে কোন মূল্য হবে, এখানে হবে ক্রয় মূল্য। এটা হবে কি মূল্য, ক্রয় মূল্য। যে মূল্যে আমি ক্রয় করেছিলাম সেই মূল্য দ্বারা আমি তাকে ক্রেডিট করব। আবারও বলি, যদি কোনো সম্পদ লাভে বিক্রি করে তাহলে নগদান হিসাব ডেবিট, যে মূল্যটা নগদ বা ব্যাংক ডেবিট, যে মূল্যটা বিক্রয় হিসাবে ধার্য করা হবে, বিক্রয় মূল্য দ্বারা ডেবিট করব। পুঞ্জীভূত অবস্থায় হিসাব ডেবিট, এই পুঞ্জীভূত অবস্থায় হবে এই যে দেখো এই মূল্যটা হবে এখানে, কারণ এর পূর্বে আমি পুঞ্জীভূত অবস্থা হিসাব দিয়ে যে অ্যামাউন্ট দিয়ে ক্রেডিট করছি সেম অ্যামাউন্ট দিয়ে আবার ডেবিট করব। সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট, এই সম্পদ ক্রেডিট, কারণ সম্পদের জায়গায় নাই। আগে সম্পদ অর্জন করেছিলাম তখন ছিল ডেবিট, এই সম্পদ বিক্রি করে দিয়েছি আর সম্পদের জায়গায় নেই, এই জন্য সম্পদকে আমি ক্রেডিট করব। আর এটি বিক্রি করে আমি কিছু মুনাফা পেয়েছি, লাভ অলওয়েজ কি ক্রেডিট, এই জন্য বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। কিন্তু সবসময় তো আর লাভে বিক্রি করা যাবে না, কখনো কখনো আমার ক্ষতিও হতে পারে, ক্ষতিতে আমি বিক্রি করতে পারি, সেক্ষেত্রে জাবেদা কী হবে, নগদ বা ব্যাংক হিসাব ডেবিট। এটাও হবে কি বিক্রয় মূল্য ধারা, যে মূল্যে বিক্রয় করব সেই মূল্য ধারা আমি ডেবিট করব। পুঞ্জীভূত অবস্থায় ডেবিট, সেম এটার ভিতরে, কারণ এর পূর্বে আমি পুঞ্জীভূত অবস্থায়কে কী করেছিলাম, ক্রেডিট করেছিলাম। এখন যেহেতু সম্পদ আর সম্পদের জায়গায় থাকতেছে না, সম্পদ বিক্রি করে দেবো, এই জন্য পুঞ্জীভূত অবস্থায় কী করবো, ডেবিট। বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, কারণ ক্ষতি তো অলওয়েজ ডেবিট, তাই না, ক্ষতি হলে কি হয়, ডেবিট হয়। এই জন্য বিক্রয়জনিত ক্ষতি, যে পরিমাণ অ্যামাউন্ট ক্ষতি হবে এটা ক্ষতি ক্যালকুলেশন করে নিব, যখন আমরা অঙ্ক করবো তখন আরও ভালো বুঝতে পারবো এগুলোকে কীভাবে ক্যালকুলেশন করে। আর সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট, কারণ সম্পদ আর সম্পদের জায়গায় থাকতেছে না, সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, এটা ক্রয় মূল্য, যে মূল্য প্রথমে আমি ক্রয় করব, অর্থাৎ এখানে যে মূল্যটা দেওয়া থাকবে এই মূল্যটাই সরাসরি এখানে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটা সম্পদ অর্জন থেকে ব্যবসায় ব্যবহার এবং ব্যবহার শেষে বা ব্যবহারের মাঝামাঝিতে যে কোনো সময় ওই সম্পদটাকে বিক্রি করেও দেওয়া যায়। সেই বিক্রির ক্ষেত্রে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, সেই লাভ বা ক্ষতিকে বিবেচনা করে জাবেদা দিতে হয়। তাহলে আবার একটু সাম আপ করি। কোনো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় অবসর সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা, স্থায়ী সম্পদ যদি অর্জন করা হয় বা ক্রয় করা হয়, সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, নগদ ব্যাংক বা প্রদেয় হিসাব ক্রেডিট। এই সম্পদটি ব্যবহার করলে বছর শেষে গিয়ে একটা অবস্থায় ধার্য করা হয়, সেই অবস্থায়কে হিসাবভুক্ত করতে হয়। অবস্থায় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় হিসাব ক্রেডিট আধুনিক নিয়মে। এই অবস্থায়কে কি করতে হবে, হিসাব অবস্থায়কে আয় বিবরণীতে স্থানান্তর করে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। যখন আমি অবস্থায়কে আয় বিবরণীতে স্থানান্তর করব, আয় বিবরণী বা কোনো কোনো বইতে আয় সারাংশ দেওয়া আছে, আয় বিবরণী ডেবিট, অবস্থায় হিসাব ক্রেডিট। যে সম্পদটা আমি অর্জন করছি সেই সম্পদটা তার ব্যবহার আয়ুষ্কাল শেষে বা মাঝামাঝিতে আমি লাভে যদি বিক্রি করি তাহলে কী হিসাবে হবে, নগদ ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় মূল্য ধারা, পুঞ্জীভূত অবস্থা হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট আর বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট। এই সম্পদটি লাভে না, আমি যদি ক্ষতিতে বিক্রি করি তাহলে কি হবে জাবেদা,
নগদ বা ব্যাংক ডেবিট পুঞ্জীভূত অবসর হিসাব ডেবিট, যেহেতু এটা ক্ষতিতে বিক্রয় করছে এর জন্য বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, আর সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাবো যে আমরা এই লেকচার 1 থেকে 5 পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে কিভাবে অঙ্ক পরীক্ষায় আসবে আর কিভাবে সলিউশন করতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনুশীলন করতে থাকো। আমি বারবার বলি সব ক্লাসে যে পাঠ্য বইয়ের বিকল্প নেই। এই ক্লাস দেখার পরে অবশ্যই তুমি পাঠ্য বই ফলো করবা, পাঠ্য বই দেখতে থাকো। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।